গভীর রাতে ঘুম থেকে উঠে আমি দাদার রুমের জানালা দিয়ে দেখতে পেলাম দাদা মার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। মায়ের সাথে দাদার এই রকম আচরণ দেখে আমার চোখ কপালে উঠে গেল। মনে মনে ভাবলাম, মা দাদার সাথে এইসব কি করছে? মার একটু লজ্জা করে না? বিষয়টা ভাবতেই আমার মাথা ঘুরে যাচ্ছে। একটু পর আমি দেখতে পেলাম মা যেন কিসের নেশায় পাগল হয়ে বলছে, শ্বশুর মশাই, আমার আকাশে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। আপনি আমাকে একটু শান্ত করেন, আমার আর সহ্য হচ্ছে না। তারপর মায়ের কথা শুনে আমার দাদাও যেন পাগলের মতো মায়ের ঘূর্ণিঝড় থামানোর জন্য যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শামিয়া সাহা। আমার ডাক নাম শামিয়া। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো, তখন আমার বয়স ছিল 8 কিংবা 9 বছর হবে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার মা একজন গৃহিণী ছিলেন। ব্যবসায় সুবাদে বাবা ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমি, আমার মা এবং আমার দাদা। আমার দাদার অন্য কোনো ছেলে ছিল না আমার বাবা ছাড়া। আমার দাদার বয়স প্রায় 55 থেকে 60 হবে। যদিও দাদার বয়স একটু বেশি, তারপরেও দাদাকে দেখে অনেক শক্তিশালী বলে মনে হতো। আমার বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকত। প্রায় 2 থেকে 3 মাস পর পর বাড়ি আসত। মা আর আমি একসাথে থাকতাম। বাবা যখন বাড়িতে আসত, তখন আমি আমাদের বাড়ির গেস্ট রুমে থাকতাম। একা একা থাকতে আমার খুব ভয় করত। তারপরেও অনেক কষ্ট করে থাকতাম আর মনকে সান্ত্বনা দিতাম, এই বলে যে বাবা তো 2 দিন থেকেই চলে যাবে, তারপর তো আমি মায়ের কাছেই থাকব। এইভাবে বন্ধুরা, বাবা যখনই আসত, তখনই আমি গেস্ট রুমে রাতে থাকতাম আর বাবা মা একসাথে থাকত। আমাদের বাড়ির গেস্ট রুমটা ছিল আমার বাবা মায়ের রুমের পাশের রুম, আর দাদার রুমটা ছিল এর পরের রুমটা। আমাদের ঘরের মোট রুম ছিল 3টা। তারপর বন্ধুরা, বাবা 2 দিন থেকেই চলে গেল। তারপর থেকেই আমি মায়ের সাথে থাকি। এভাবেই চলছিল আমার দিন। কিন্তু হঠাৎ একদিন রাতে ঘটে গেল আমার জীবনে একটা ভয়ানক ঘটনা। একদিন রাতে আমি আর মা একসাথে ঘুমালাম। হঠাৎ কিসের যেন শব্দে আমার ঘুম ভেঙে যায়। ওমা, ঘুম থেকে উঠে দেখি মা আমার পাশে নেই। বন্ধুরা, আমার মায়ের পরিচয়টা তোমাদের আগের দেই। আমার মা একজন মধ্যবয়সী নারী ছিল। মার বয়স ছিল তখন 30 কিংবা 32 হবে আনুমানিক। মাকে দেখতে অনেক সুন্দরী ছিল। মা অনেক আবেদনময়ী ছিল বটে। আমি আর মা যখন টিভি দেখতাম, তখন মা শুধু রোমান্টিক ছবি দেখত। মার ইংলিশ ছবির প্রতি একটা অন্যরকম টান ছিল। যাই হোক বন্ধুরা, বলছিলাম, গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি মা বিছানায় নাই। আমি তখন অবাক হয়ে গেলাম আর মা মা বলে কাঁদতে লাগলাম। তখন হঠাৎ মা কোথায় থেকে যেন দৌড়ে আসলো। কিন্তু মা যখন দৌড়ে আমার এখানে আসলো, তখন আমি লক্ষ্য করলাম মা কেমন যেন হাঁপাচ্ছে আর ঘামছে, আর মাকে খুব অস্থির অস্থির লাগছে। আমি বললাম, মা তুমি কোথায় গেছিলে আমাকে একা রুমে রেখে? মা বলল, মা শামিয়া, এই তো আমি একটু ওয়াশরুমে গেছিলাম। আমি বললাম, ও আচ্ছা মা, এরপর থেকে ওয়াশরুমে গেলে আমাকে নিয়ে যাবে। মা বলল, ঠিক আছে শামিয়া। তারপরের দিন আবার আমি আর মা একসাথে ঘুমালাম। কিন্তু রাত যখন গভীর হলো, তখন আবার আমার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভাঙার পর আমি আবার লক্ষ্য করলাম মা আমার পাশে নেই। সেদিনও আমি মাকে বললাম, মা তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? তখন মা আমাকে বলল, মা শামিয়া, আমি ওয়াশরুমে গেছিলাম। তারপর আমি মাকে বললাম, তোমাকে না, আমি বললাম রাতে ওয়াশরুমে গেলে আমাকে নিয়ে যেতে। ও বন্ধুরা, তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। আমরা গ্রামে থাকতাম। ওয়াশরুমটা আমাদের মূল ঘরের বাইরে ছিল, অর্থাৎ আমাদের বাড়ির পিছনে ছিল।
তো যাই হোক বন্ধুরা, তারপর আমি মাকে বললাম, তোমাকে না বলেছিলাম ওয়াশরুমে গেলে আমাকে নিয়ে যেতে? আমার কথা শুনে মা একেবারে চুপ হয়ে থাকত। পরের দিনও বন্ধুরা একই অবস্থা। তারপর মা যখন রুমে আসত, তখনই মাকে একেবারেই এলোমেলো অবস্থায় দেখা যেত। মাকে শত বলেও আমি কোনো কিছুই করতে পারি নাই। বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র ৮ বছর। খুব একটা বেশি বুঝতামও না। তারপরও আমি চিন্তা করলাম, মা প্রতিদিন কোথায় যায়, কি করে? আমাকে বিষয়টা খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমি কোনো কিছু বললে মা কোনো উত্তর দেয় না কেন? বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম আমি। মাঝে মাঝে মনে হয়েছিল আমি বাবার কাছে বিষয়টা শেয়ার করি। তারপর ভাবলাম, না, যদি বাবার কাছে শেয়ার করি তাহলে হয়তো মা আমাকে বকা দিবে। তাই চিন্তা করলাম, যেভাবে হোক আমাকে এর রহস্য খুঁজে বের করতে হবে। মা প্রতিদিন কোথায় যায়, কি করে, তা আমাকে জানতেই হবে। এভাবে প্রায় ১ মাসের মত আমি বিষয়টার সাথে লক্ষ্য করলাম, আর এর রহস্য খুঁজে বের করার জন্য চেষ্টা করলাম। কিন্তু আমি কোনোভাবেই এর রহস্য খুঁজে বের করতে পারছিলাম না। একদিন আমি চিন্তা করলাম, আজকে আর ঘুমাবো না। আজকে আমি ঘুমের ভান করে পড়ে থাকব। দেখব মা কোথায় যায়। যদি আমার ঘুম বেশি, তারপরে আমাকে কষ্ট করে হলেও এর রহস্য খুঁজে বের করতে হবে। পরের দিন আমি আর মা একসাথে ঘুমালাম। আমি ঘুমের ভান ধরে রইলাম। রাত যখন গভীর হল, তখন আমি লক্ষ্য করলাম মা আমাকে যাচাই করতেছে আমি ঘুমাইছি কিনা। আমিও খুব ভালো করে ঘুমের অভিনয় করলাম। তারপর দেখি মা আস্তে আস্তে করে দরজা খুলে বের হয়ে যাচ্ছে। আমিও খুব আস্তে আস্তে করে উঠলাম। উঠে মার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম। কিন্তু আমি রুম থেকে বের হতে না হতেই আর মাকে খুঁজে পেলাম না। মা কোথায় যেন চলে গেল। বিষয়টা আমার কাছে খুব বিস্ময়ের মতো মনে হলো। সেদিন রাতে ওয়াশরুমে, আমাদের বাড়ির প্রায় সকল জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও মাকে খুঁজে পেলাম না। তারপর আমি আমার বিছানায় এসে ঘুমের ভান ধরে পড়ে রইলাম। ঘণ্টা ৩ পরে আমি লক্ষ্য করলাম কোথায় থেকে যেন মা হাঁপিয়ে এসেছে। আমি সেদিন আর কিছু বলিনি, ঘুমের ভান ধরে পড়ে রইলাম। ভাবলাম আজকে যেহেতু চলে গেছে, কালকে দেখব বিষয়টার রহস্য খুঁজে বের করা যায় কিনা। পরের দিন আবারও মা রাতের অন্ধকারে, যখন গভীর রাত হল, তখন আমি অনুভব করলাম মা আস্তে আস্তে উঠে দরজার খুলছে। আমিও খুব দ্রুত গতিতে উঠে মায়ের পিছন পিছন গেলাম। মায়ের পিছন পিছন গিয়ে আমি খুব অবাক হয়ে গেলাম। দেখলাম মা দাদার রুমে গিয়ে ঢুকছে। আমি খুব হতবাক হয়ে জানার চেষ্টা করলাম, এত রাতে মা দাদা রুমে কি করে? আমি দাদার রুমের দরজার পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পর আমি শুনতে পেলাম দাদা মা বলতে লাগলো, ও আমার জান পাখি, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? তুমি জানো না, তুমি দেরি করে আসলে আমার খুব কষ্ট হয়। মা দাদাকে বলল, লক্ষ্মী, আমার রাগ করো না। দেখো না, এই মেয়েটাকে তো আমার প্রতিদিন ঘুম পাড়িয়ে তুইয়ে আসতে হয়। বোঝো না কেন জানো? তারপরও আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি বাহির থেকে অনুভব করলাম দাদা আর মা একসাথে শুয়ে কি যেন করছে। তার শব্দ পরিষ্কার আমার কানে ভেসে আসছে। শব্দটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে। বন্ধুরা, তখন তো আমার বয়স কম ছিল, তাই শব্দের মর্মটাও বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি এই শব্দের মর্মটা। শব্দটা দুটি প্রাণের অন্তিম মুহূর্তের অজানা সুখের। যাই হোক বন্ধুরা, সেদিন আমার মনে খুব কৌতূহল জেগেছিল যে আমার ৬০ বছর বয়সী দাদার সাথে আমার মা কি করে, তা আমাকে নিজের চোখে দেখতে হবে। তারপর বন্ধুরা অনেক চেষ্টা করছিলাম ভিতরে কি হয় জানার, কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না। অবশেষে দাদার রুমের জানালার একপাশ দিয়ে দেখার একটু সুযোগ পেয়েছিলাম। দেখলাম মা দাদার সাথে কেমন যেন এক অদ্ভুত আচরণে মগ্ন। দাদাও মার সাথে কেমন যেন এক অদ্ভুত আচরণে মগ্ন। আমার কাছে মনে হয়েছিল তারা যেন কোনো এক সুখের আশায় অজানা কোনো রাজ্যে ভিন্ন রকম শান্তির খুঁজে ভাসছে। একটু পর আমি দেখতে পেলাম মা যেন কিসের নেশায় পাগল হয়ে বলছে, শ্বশুর মশাই, আমার আকাশে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে।
আপনি আমাকে একটু শান্তি করেন। আর সহ্য হচ্ছে না। তারপর মায়ের কথা শুনে আমার দাদাও যেন পাগলের মতো মায়ের ঘূর্ণিঝড় থামানোর চেষ্টা করছে। আর এদিকে মা ঘেমে একেবারে ছানা বড়া হয়ে গেছে। আর অপর দিকে দাদা মার ঘূর্ণিঝড় থামানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। দাদা এবং মায়ের এই রকম অবস্থা দেখে আমার কাছ মনে হয়েছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা হলো। ঘটনাটা দেখার পর আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে আসি। কিন্তু আমার গায়ে যেন কেমন এক অনুভূতি হতে শুরু করল। আর আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে যাই। বন্ধুরা, মায়ের এমন অপ্রত্যাশিত অবস্থা দেখে আমার মনের ভিতর রক্তকরণ হচ্ছিল। তারপরেও মায়ের ভুল ধরতে নেই, কারণ মা তো মাই। মায়ের কোনো তুলনা এই জগতে হয় না। মা শত ভুল করলেও এই সমাজে, এই গুণে ধরা সমাজে এর কোনো বিচার নেই। আমার গল্পটি বন্ধুরা হয়তো তোমরা একটি বানোয়াট গল্প মনে করতে পারো, কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণত মানুষ কখনো বিশ্বাসই করতে চায় না। আমার ঘটনাটিও ঠিক সেই রকম ঘটনার মধ্যে একটি, যার রহস্য কোনোদিন কোনো মানুষ বের করতে পারবে না। এই অযাচিত নিষিদ্ধ লীলা, এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা যুগ যুগ ধরে হাজার হাজার ঘটে আসছে, যার সীমাবদ্ধতা শুধু অন্ধকারে ঢেকে থাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শৈশব থেকেই আমার ভাই ছিল খুবই চঞ্চল। যখন তার বয়স 16-17 বছরে পৌঁছায় তখন তার মন ধীরে ধীরে পাড়ামহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে। ভাইয়ের নাম ছিল অভিজিৎ, কিন্তু পাড়ার সকলে তাকে আদর করে অভি বলে ডাকত। দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এমন এক ধরনের আকর্ষণ ছিল যে তার থেকে বড় বয়সী মহিলারাও তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াত। অভিজিতের আরেকটি বিশেষ গুণ ছিল, সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন যারা একা থাকতেন এবং বাড়ির দায়িত্বে ছিলেন। এতে তাদের সঙ্গে আলাপ আলোচনা ও দেখা করা সহজ হতো এবং কারও সন্দেহের চোখে পড়তে হতো না। একদিন আমার ভাই আমাকে এসে বলল, বোন, টিউশন পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার। তার বয়সও কম আর মিষ্টি চেহারার জন্য সবাই ওকে খেয়াল করে। তবে তার পরিবারের কেউ তাকে খুব একটা খোঁজখবর নেয় না। প্রায় টিউশন শেষে সে এখানে থেকে যায়, কিন্তু তার পরিবার কখনো জানতে চায় না সে কোথায় থাকে। তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, মনে হলো যেন তার মধ্যে একটু বেশি আগ্রহ তৈরি হয়েছে। তবুও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, তুমি যদি মেয়েটির সঙ্গে একবার পরিচয় করিয়ে দিতে তাহলে কাছে থেকে একবার দেখার সুযোগ পেতাম। তখন আমি বললাম, কাল এসো, সে টিউশনে আসবে, তখন পরিচয় করিয়ে দেব তোমার সঙ্গে। তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ভাই মেয়েটির সাথে। অভিজিতের জীবন বেশ চাঞ্চল্যকর ছিল। তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মহিলা ও মেয়েরা অসুবিধার সম্মুখীন হতো। সে শুধু পাড়ায় নয়, স্কুলেও অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল। মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা তার কাছে যেন এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এ কারণেই প্রায়ই আমাদের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছিল। আমাদের আব্বা আম্মার অবস্থা তো আরও খারাপ। তারা ভাবতে ভাবতে কষ্ট পেতেন, আমরা কেমন সন্তানকে বড় করছি। আব্বা প্রায়শই মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে আসে, কারণ এতে পরিবারের সুনাম জড়িত। আম্মাও অভিজিৎ এর আচরণে দুঃখে থাকতেন। আসল ঘটনা হল, অভিজিৎ আমাদের পরিবারের বহু আকাঙ্ক্ষিত সদস্য হিসেবে জন্ম নেয়। দীর্ঘ প্রার্থনার পর পরিবারে তার আগমন ঘটে, আর সেজন্য সবাই তাকে ভালোবেসে অভিজিৎ নামে ডেকে বিশেষ স্নেহ করত। অভিজিৎ সবসময় নিজের মতো চলার সুযোগ পেত, আর তার ইচ্ছাকে সবাই গুরুত্ব দিত। এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায়। বিশেষত তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল। অভিজিৎ প্রথম এই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল 14 বছর। প্রথমে সেটা নিছক কৌতূহল ছিল, তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে।
আজকের এই গল্পে আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিৎ এর একটি গল্প। আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। সবার আগে জানাই, আমার নাম পূজা। আমার ভাই অভিজিৎ, যাকে সবাই আদর করে অভি বলে ডাকে, ছোটবেলা থেকেই কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল। যখন একটু বড় হল, তখন সে প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত। ঘণ্টার পর ঘণ্টা ফোনে ব্যস্ত থাকত, আর আম্মু তাকে খেতে ডাকলেও সে নিজের মতো করে সময় কাটাত। মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো। অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনোই ভালো ছিল না। তবে ছোটবেলায় 15 বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত। কিন্তু 16 বছর বয়সে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করে এবং আশেপাশের মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে। সেই থেকে তার মাথায় নারীদের নিয়ে ভাবনা গেঁথে বসে। তখন থেকেই স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে সে পাড়ার মহিলাদের সঙ্গেই সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে। সব সময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত, হাসি ঠাট্টা করত। আর মহিলারাও তাকে অনেক পছন্দ করত। অভিজিৎ যখন পাড়ার মেয়েদের সঙ্গে মজা করত, তখন প্রায়ই সেই ব্যাপারে অভিযোগ আমাদের বাড়িতে আসত। এমন কাণ্ড শুনে কখনো কখনো আব্বু এতটাই রেগে যেতেন যে অভিজিৎ এর উপর হাত তুলতেন। কিন্তু এখন অভিজিৎও বড় হয়ে গিয়েছে। সে পাল্টা উত্তর দিতে শুরু করেছে এবং আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে বেরিয়ে যেত। কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত। আম্মা আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়তেন। তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আমাদের এমন কেন হলো, হে আল্লাহ, কি পাপ করেছিলাম আমরা। অভিজিৎ আমাদের পরিবারে অনেক দোয়ার পর জন্মেছিল, আম্মা আব্বুর দীর্ঘ অপেক্ষার পর। কিন্তু এখন সেই প্রার্থনার ফলই যেন উল্টো দিক থেকে বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাড়ার লোকজনও তার জন্য বিরক্ত হতে শুরু করেছে। যখন আব্বুর মনে হল যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, অভিজিৎকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে তার মনোযোগ অন্যদিকে যাবে। আব্বু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে অভিজিতের জন্য একটি ছোট হার্ডওয়্যার দোকান খুলে দিলেন। তিনি অভিজিৎকে বুঝিয়ে বললেন, বেটা, আমার বয়স হচ্ছে, একদিন আমাকে বিশ্রাম নিতেই হবে। ঘরের খরচ চালানোর জন্য আমি এই দোকানটি তোমার নামে দিয়েছি। এখন থেকে তুমি এই দোকানের দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে। আব্বু অভিজিৎকে বললেন, মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব, শুধু মাসে একবার আমাকে হিসাবটা দেখাবে। এই কথাগুলো শুনে আমি আমার ভাইয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। সে মনে মনে খুব খুশি হয়ে উঠেছিল। ভাবছিল, বাড়িতে আম্মা আব্বুর নজরদারির মধ্যে থাকতে হতো, কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটাতে পারবে। তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল। এভাবেই অভিজিৎ এখন দোকানে বসতে শুরু করল। যখন দোকানে কম ক্রেতা আসত, তখন সে ফোন বের করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়ত। ধীরে ধীরে দোকানটিও জমে উঠল, আর টাকা আসতে শুরু করল তার হাতে। আর সেই টাকার স্বাদ পেয়ে যেন অভিজিতের মনে আরও কিছু করার ইচ্ছা জেগে উঠল। দোকানে কাজ করতে করতে অভিজিতের কিছুটা মজা পেত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যগুলো আরও দৃঢ় হতে থাকে। অভিজিৎ এবার পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল। কোথা থেকে যেন তাদের ফোন নম্বর পেয়ে যেত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলত যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত। তার সাথে যারা কথা বলত তারা বেশিরভাগই মহিলারা বিধবা ছিল। ফোনে কথোপকথনের সময় সে এমনভাবে মিষ্টি কথা বলত যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত। অভিজিৎ খুব চতুরতার সঙ্গে তাদের মনের দুর্বলতার সুযোগ নিত। এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে যখন তার ইচ্ছে মিটে যেত, তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসত এবং নম্বরও মুছে ফেলত। তার জীবন এভাবেই চলতে থাকে এবং তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে। দিনের পর দিন এসব বাড়তে থাকে। অন্যদিকে আম্মা আব্বু অভিজিতের এই আচরণে ভীষণভাবে কষ্টে ছিলেন। আম্মা আব্বু আল্লাহর কাছে দোয়া করতেন যেন অভিজিৎ একদিন ঠিক পথে ফিরে আসে। কিন্তু আমার ভাই অভিজিৎ তার আচরণে পরিবারের সবাইকে সবসময় চিন্তায় রাখত। অভিজিতের বয়স ধীরে ধীরে 24-25 বছরে এসে পৌঁছাল। তখন আব্বা আম্মার মনে তার বিয়ের চিন্তা আসে। তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে।
প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিৎ এখন সঠিক পথে রয়েছে, কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগও আসেনি। আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত, কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। অভিজিৎ বাইরে থেকে ঠিক থাকলেও আসলে আগের চেয়ে অনেক দূরে চলে গেছে। যদি আব্বা জানতেন যে তার ছেলে এখনও বহু মহিলার সঙ্গে যোগাযোগে রয়েছে, তবে হয়তো তিনি এই ধাক্কাটা সামলাতে পারতেন না। যখন আম্মা আব্বা অভিজিৎ এর জন্য মেয়ে দেখা শুরু করলেন এবং তাকে বললেন, বেটা, আমরা চাই তোমার বিয়ে হোক, আমাদেরও নাতিনাতনির মুখ দেখার ইচ্ছা, তখন অভিজিৎ হেসে বলল, আব্বা, আমার তো এখনো বয়সই হয়নি, আমার আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য। আব্বা অভিজিৎকে বললেন, বেটা, বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না, বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে। আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও। অনেকটা না চাইতেও অভিজিৎ আব্বা আম্মার কথায় বিয়েতে সম্মতি দিল। এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন। সে মেয়ে এতটা সুন্দর না হলেও বেশ গৃহস্থালী কাজ জানত এবং ঘর ভালোভাবে সামলাতে পারত। মেয়েটির এই গুণাবলী দেখে আব্বা আম্মা তাকে পছন্দ করেন এবং অভিজিৎ এর সঙ্গে তার বিয়ে দেন। যখন অভিজিৎ এর স্ত্রী নতুন কনে হয়ে আমাদের ঘরে এলো, তখন প্রথম রাতেই অভিজিৎ তাকে বলল, এই বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না, আমি শুধু আমার আব্বাম্মার খুশির জন্য এই বিয়ে করেছি। তাই তুমি এই বাড়িতে তাদের সেবা করবে, কিন্তু আমার ব্যাপারে কিছু বলবে না। আমি কি করি, কোথায় যাই, কি খাই, এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না। তার স্ত্রী কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং সেভাবেই সংসার শুরু করলেন। অভিজিৎ এর স্ত্রী তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিৎ এর মন জয় করতে পারলেন না। তার পুরনো অভ্যাসগুলো বজায় ছিল এবং সে আগের মতোই বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক রাখত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও নতুন উপায়ে মহিলাদের আকর্ষণ করতে শুরু করে। বিশেষ করে সে এমন মহিলাদের সঙ্গ বেছে নিত যাদের প্রাচুর্য ছিল এবং অভিজিৎ তাদের জন্য কিছু খরচ করতে হতো না। এভাবেই অভিজিতের জীবন চলতে থাকে। তবে সময়ের ব্যবধানে সে কিছুটা সময় তার স্ত্রীর জন্যও রাখত। তাদের বিয়ের ৩ বছর পর তাদের 2 ছেলে হয়। তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করল, দেখো, আমাদের এখন 2 সন্তান রয়েছে, তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া। তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না। আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছেন এবং অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি অনেক সময় বাইরে কাটাও, বাড়িতে সময় দাও, আব্বা আম্মার দেখাশোনা করো এবং আমাদের সন্তানদের জন্য দায়িত্বশীল হও। কিন্তু অভিজিতের স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি, নিজের মতোই জীবন উপভোগ করতে থাকে। বছর কেটে যেতে থাকে এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে। এদিকে অভিজিতের বয়সও 46-47 ছুঁই ছুঁই। এই জীবনের পর্যায়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে শুরু করল। তবে কি অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো থেকে কিছু শিখতে পারবে? এটাই এখন দেখার বিষয়। যখন তার বয়স প্রায় 48-এ পৌঁছাল, তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ। বরং সে সবসময় এক তরুণের মতো পোশাক পরিচ্ছদে নিজেকে গুছিয়ে রাখত। আর্থিক দিক থেকেও কোনো অভাব ছিল না তার জীবনে। ভালো খাবার, দামি পোশাক আর রাজকীয় স্টাইলে সবকিছু করত। তার ব্যবসাও দিন দিন বাড়ছিল এবং সমাজেও তার নিজস্ব প্রভাব ছিল। এমনকি অনেক মহিলাও তার এই প্রভাবের দিকে আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসত। একদিন হঠাৎই আমাদের পাড়ার এক ব্যক্তি প্রচণ্ড রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সে এসেই বলল, বোনজি, দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে। স্কুলের এক মেয়েকে বিরক্ত করছিল। এটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমার ভাই অভিজিৎ যখন ছোট ছিল তখনও ও কিছু অপকর্ম করেছিল, আর এখন তার ছেলেরাও সেই পথেই হাঁটছে। আমার ভাই অভিজিৎ ছোটবেলায় একটু দুষ্টু প্রকৃতির ছিল, অনেকটা বেপরোয়া স্বভাবের। এখন তার সন্তানরাও যেন বাবার সেই বেপরোয়া স্বভাবটিই গ্রহণ করছে। অভিজিৎ কিছুদিন আগে গ্রামে ফেরার পর আমি তাকে তার ছেলেদের এইসব আচরণের কথা জানাই। এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ছেলেরা যেন বাবার নিজের ছোটবেলার কর্মকাণ্ডেরই প্রতিচ্ছবি, তারা তার কথা শুনতেই চায় না। অভিজিৎ উপলব্ধি করে তার ছোটবেলায় করা ভুলগুলোর ছায়া যেন এখন তার ছেলেদের মধ্যেই দেখতে পাচ্ছে। একসময় সে অতীতে ফিরে যায়, তার জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে। তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে, যিনি একাকী জীবন কাটাচ্ছিলেন, আর তিনি বিধবা ছিলেন। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা দূরত্বগুলো মুছে যেতে থাকে, আর সেই শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন।
একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা হঠাৎ জানতে চান, তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো সঙ্গে? আমার আগে আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করল। একদিন সেই মহিলা তাকে বলল, তোমার তো পরিবার আছে, স্ত্রী, সন্তান, আর অন্য কোনো সম্পর্ক তো নেই, তাই তো? আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল, না না, আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না। এই কথা শুনে সেই মহিলা একটু চিন্তায় পড়ে বললেন, তাহলে অবিবাহিত কারো সাথে কখনো এমন কিছু করনি? ভাই তখন নিজের নিরীহ ভাব ধরে বলল, না, একদমই না। কিন্তু সেই মহিলা তার মিথ্যা বুঝে ফেললেন। এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার কাছে এক মেয়ে টিউশনে আসে, দেখতে খুব সুন্দরী, তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব। ভাই প্রথমে একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগল। সে ভাবল, কেন এই মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন? মনে মনে দ্বিধায় থাকলেও রাজি হয়ে গেল। মেয়েটির নাম শুনে তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল, কারণ কম বয়সী মেয়েদের দিকে তার একটু বেশিই নজর থাকত। একদিন আমার ভাই আমাকে বলল, বোন, সেই মেয়েটি খুব সুন্দর, ছোট্ট বয়সের মিষ্টি চেহারার। ওর পরিবারও ওকে তেমন একটা খেয়াল করে না। সে যখন টিউশনে আসে প্রায় রাতে থেকে যায়। অথচ ওর পরিবার থেকে কখনো জানতে চায় না সে কোথায় থাকে। ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম, মনে হলো সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে কিছু বললাম না। কিছুক্ষণ পরে সে আমাকে বলল, একবার পরিচয় করিয়ে দাও তো মেয়েটার সঙ্গে, কাছে থেকে একটু দেখা উচিত। আমি তখন বললাম, কাল আসো, সে টিউশনে আসবে, তখন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। পরের দিন দুপুরে অভিজিৎ এলো। সেই মেয়েটি পড়াশোনায় ব্যস্ত ছিল, আর তার চেহারা দেখে অভিজিৎ এর চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল। তবে মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের বইয়ের মাঝে ডুবেছিল। অভিজিৎ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কোনোরকম সাড়া দিল না, বরং নিজের পড়ায় মনোযোগী থাকল। একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম, যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি। বাইরে যাওয়ার পর অভিজিৎ মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করল। মেয়েটি প্রথমে একটু অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল, কিন্তু এরপর মেয়েটি বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না। এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি। আমি ভাইকে এ বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিষয়টা এড়িয়ে গেল। এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল, আর আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে। ভাই বলল, বোন, তুমি বুঝবে না, যারা একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে। দেখো, কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনো ফিরে এলো না। তখন ভাইয়ের মন একটু বেশি প্রায়শই মেয়েদের দিকে আকৃষ্ট হতো, বিশেষ করে যাদের জীবনে কিছুটা অভাববোধ আছে। তাদের প্রতি তার আলাদা একটা সহানুভূতি ছিল। প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করেছিল, ভেবেছিল মেয়েটি আবার আসবে। কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি চেনা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ায়। অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ, যে কিনা তার জীবনের পুরনো স্মৃতির এক অংশ ছিল। এ যেন অতীতের কোনো স্মৃতির হঠাৎ উপস্থিতি। ভাইয়ের মনে কিছুটা অপরাধবোধ জাগে, কারণ সে সেই মহিলার সঙ্গে কিছু সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল। মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল? ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করল। মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট, আর মুখে জমে থাকা জীবনের দীর্ঘদিনের বেদনা ফুটে উঠছে। তিনি বলতে লাগলেন, তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। মহিলা বলতে লাগল, আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম, তখন আমার নিজের পরিবারের সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। অনেক জায়গায় ঘুরে একসময় এক ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিলাম। সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম। তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন পর শুধু একটা কথাই জানাতে এসেছি, আমার সন্তান তোমারই রক্তের অংশ। ভাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কিন্তু কি প্রমাণ আছে যে সে আমার সন্তান? তখন মহিলা বলল, যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়ে দেখো, সত্যি নিজের চোখেই দেখবে। কথা মতো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন। ভাই তার হাতে সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ল। কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাই সত্যি। রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই সন্তান ভাইয়েরই।
এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না। এরপরের কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করল যেন তাকে একবার সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয়। প্রথমে মহিলা রাজি হননি, কিন্তু প্রায় ১.৫ মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন। সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন, যাও তোমার সন্তানকে দেখো। ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন। তার চোখে কষ্টের ছাপ ছিল। তিনি বললেন, আমি এতদিন একাই এই শিশুটিকে বড় করেছি। ও আমার একমাত্র সহায়। কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ। এ কথা বলে মহিলা চলে গেলেন। বাচ্চাটি তখন অসুস্থ ছিল। টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেনি। ভাই মনে হলো যেন পায়ের নিচের মাটি সরে গেছে। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, শিশুটি মানসিক আঘাতে আছে। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না। এসব কথা শুনে ভাইয়ের মন ভেঙে গেল, তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হল। এমন অবস্থায় সে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নেওয়া শুরু করল। রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকত, যত্ন করত। কিন্তু শিশুটি এক ভীত চোখে শুধু তাকিয়ে থাকত, যেন ভাইকে চিনতেই পারছিল না। তার মনে এমন কোনো স্মৃতি নেই যা তাকে ভাইয়ের সঙ্গে সম্পর্কিত করে। এদিকে ভাইয়ের স্ত্রী বলল, তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো, আমি আর ওকে সামলাতে পারব না। ভাইয়ের নিজের ছেলেরাও বলল, এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে? আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না। ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশাহারা হয়ে পড়ল। অবশেষে ভাই সিদ্ধান্ত নিল আলাদা কোথাও ছেলেটিকে নিয়ে থাকবে। সে একটি ছোট্ট ভাড়ার ঘরে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগল। দোকানে খেতে যা রোজগার হতো সবটুকুই ছেলেটির চিকিৎসা এবং যত্নে ব্যয় করত। এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে জীবনের প্রতিটি দিন সে ছেলেটির পাশে থেকে তার যত্ন করতে লাগল। ডাক্তাররাও বলেছিল, শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে। কিন্তু ভাই হাল ছাড়েনি। প্রতিদিন নতুন আশার আলো নিয়ে শিশুটির সেবা করত, এক স্নেহময় পিতার মতো। কিছু মাস কেটে গেল, আর ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। সে আর ভাইকে অচেনা মনে করত না, তার চোখে যেন পরিচয়ের একটা আভাস দেখা দিতে লাগল। ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা তার মনে জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে সারিয়ে তুলছিল। একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল আর হালকা করে হাসল। ভাইয়ের চোখে তখন আনন্দাশ্রু এসে গেল। সেই ছোট্ট হাসিই যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল। সময়ের সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল। ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন তাকে নতুন জীবন দিল। এখন সে কেবল ভাইয়ের পাশে থাকে না, বরং তাকে পিতার মতো মেনে নিয়েছে। সমাজের নানা কথা আর কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি। আর তার এই পরিশ্রমের ফল পেল। অবশেষে সেই দিনও এলো যেদিন শিশুটি ভাইকে আব্বু বলে ডাকল। সেই একটি শব্দেই ভাইয়ের সব কষ্ট যেন মিলিয়ে গেল। গল্পে দেখা যায় যে আবেগ আর আকর্ষণ নিয়ন্ত্রণ না করলে জীবন জটিল হয়ে যেতে পারে। অভিজিৎ তার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে। নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া, এটি একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। অভিজিৎ শেষ পর্যন্ত নিজের ভুলগুলো স্বীকার করে ছেলের প্রতি দায়িত্ব পালন করে, যা তার নিজের উন্নতির পথ উন্মোচন করেছে। গল্পের শেষে অভিজিৎ যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে, তখন সেই ভালোবাসাই তাকে তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন প্রায়শই কঠিনতম পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে। অভিজিৎ তার ভুল বুঝে এবং একাকী কষ্ট ভোগ করলেও তার পরিবার, বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন আরও সহজ হতো। পরিবারে ভালোবাসা এবং সমর্থনের গুরুত্বকে এই গল্পটি খুব সুন্দরভাবে তুলে ধরে। অভিজিতের জীবনের চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে। গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট। অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজের আকর্ষণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে। এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। একদিন যখন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এলাম, তখন খেয়াল করলাম যে আমি আমার পোশাকগুলো বাথরুমেই রেখে এসেছি। আমি দ্রুত ফিরে গেলাম পোশাকগুলো আনতে। কিন্তু তখন আমি দেখতে পেলাম যে আমার দেবর আমার পোশাকগুলো হাতে ধরে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে দ্রুত তার হাত থেকে পোশাকগুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মুখ নিচু করে চলে এলাম। পরে যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে কিছু আজব কথা বলল। সে বলল, আপনার পোশাক থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। এই ধরনের মন্তব্য শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্বামী ফোন করে জানালেন যে তিনি রাতে বাড়ি ফিরতে দেরি করবেন। আমি ভেবেছিলাম এটা আমার দেবরের সাথে কথা বলার সুযোগ হতে পারে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি দেবরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম এবং দরজায় নক করলাম। সে দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভাবি, আপনি এখানে? আমি বললাম, তোমার ভাই আজ রাতে দেরি করে আসবে। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তারপর আমি আমার ঘরে ফিরে এলাম এবং দরজা খোলা রেখে শুয়ে পড়লাম, যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর আমার দেবর হালকা টোকা দিল দরজায়। আমি বললাম, এসো, দরজা খোলা আছে। সে ঘরে এসে আমার পাশে বিছানায় বসে পড়ল। আমি তখন একটি সুন্দর লালা এর নাইট ড্রেস পরেছিলাম। দেবর কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, ভাবি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তেমন কিছু বললাম না, শুধু তাকে দেখছিলাম। তারপর বলল, ভাবি, আপনি কি কিছু বলতে চেয়েছিলেন? আমি তার দিকে এক ভালোবাসাময় দৃষ্টিতে তাকালাম এবং উঠে তার কাছে গিয়ে বসে পড়লাম। তার হাত দুটি ধরে বললাম, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম প্রিয়া, আমি 23 বছর বয়সী। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বিয়ের পর একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে এখন আরও সুন্দর লাগে। আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হল। আমি আমার স্বামী, শাশুড়ি এবং দেবরের সঙ্গে থাকি। আমার দেবর প্রায় আমারই বয়সী, প্রায় 18 বা 19 বছর হবে। সে সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে এবং কখনো কখনো আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে। আমার মনে হতো সে আমাকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কখনো মুখে তা বলার সাহস পায়নি। কিন্তু সারা দিন দেবর আমার পিছনে পড়ে থাকে। মনে হতো সে আমাকে কিছু বলতে চায়। একদিন সে আমাকে বলল, ভাবি, আমি কিছু বলতে চাই। সে ঘরের চারপাশ ভালো করে দেখছিল, যেন কিছু খুঁজছে। আমি বললাম, হ্যাঁ, বলো, কি কাজ আছে? আমি সব সময় তোমার সাহায্য করতে প্রস্তুত। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। এটা শুনে তার মুখে এক হাসি ফুটে উঠল। সে বলল, ভাবি, আমি বিয়ে করতে চাই। আমি হেসে বললাম, এটা তো খুব ভালো কথা, কিন্তু বিয়ের জন্য তো একজন মেয়ের প্রয়োজন। তখন সে বলল, ভাবি, তাই তো আমি আপনার কাছে এসেছি। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। দেবর বলল, ভাবি, আমি আপনার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি মনে মনে হাসলাম, কারণ আমি বুঝতে পারলাম সে আসলে আমার বোনের কথা বলছে। আমার বোন আমার থেকে একটু ছোট এবং আমার দেবরের জন্য উপযুক্ত ছিল। তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র 2 বছর। দেবর আমাকে তার কল্পনার মেয়ের গুণাবলী বলতে লাগল, যেমন সে কি চায়। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার পছন্দ অনুযায়ী একজন মেয়ে খুঁজে দেব। শুধু বিয়েতে রাজি হও। তারপর আমি সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। আমার দেবর এই কথা শুনে কিছুটা খুশি হলেও সে চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, ভাবি, আপনার কাছে একটা কথা বলতে চাই, তবে অনুগ্রহ করে রাগ করবেন না। আমি এমন কাউকে বিয়ে করতে চাই, যার চরিত্র এবং স্বভাব একেবারে আপনার মতো হবে, আপনার মতো এত সুন্দর হবে। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আমি জানি তুমি আমার ছোট বোন তানিয়াকে পছন্দ করো। কিন্তু সে মাথা নেড়ে বলল, না ভাবি, আপনি আমার কথার আসল অর্থ বুঝতে পারেননি। এই কথা বলে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, হয়তো সে লজ্জায় তানিয়ার নাম বলেনি এবং সেই কারণেই সে কথা না বলে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথমে আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, তারপর আমার দেবরকে এই খবর জানাব। পরের দিন আমি দেবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই তানিয়াকে পছন্দ করো? সে লজ্জা পেয়ে বলল, ভাবি, তানিয়া আর আমি? এটা তো আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। আমি নিজেকে তার উপযুক্ত মনে করি না।
তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম আসলে সে আমার বোনকে পছন্দ করে কিন্তু সাহস করে প্রকাশ করতে পারছে না। পরের দিন আমি আমার মায়ের কাছে গিয়ে বিশ্বাসটা জানালাম এবং তার মতামত নিলাম। মা বললেন, মা, আমাদের কোনো আপত্তি নেই। তোমার বোন যদি সেখানে সুখী হয় তাহলে আমরাও খুশি। তবে তুমি তোমার দেবরের সাথে ঠিকমতো কথা বলে নিও, যেন তার কোনো সমস্যা না হয়। আর একই পরিবারে 2 মেয়ে থাকবে, এটা তো ভালো কথা। তুমি তোমার ছোট বোনের খেয়াল রাখতে পারবে। আমি বললাম, দেবর নিজেই আমার সাথে এই কথা বলেছে, তার আপত্তি হওয়ার কোনো কারণ নেই। এরপর আমি আবারও আমার দেবরের সাথে কথা বললাম, কিন্তু সে বলল, ভাবি, আপনি আমার কথার মানে কেন বোঝেন না? রাতে আমি তার ঘরে গিয়ে জানতে চাইলাম আসলে সে কি চায়। সে বলল, ভাবি, আমার আপনার বোনের প্রতি কোনো আগ্রহ নেই। আমি শুধু মজা করছিলাম। তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। যদি সে আমার বোনকে পছন্দ না করত, তবে কেন সে আমার আশেপাশে ঘুরে বেড়াত এবং আমার সাথে কেন এত কথা বলত? যদি সত্যিই তাকে বিয়ে করতে হতো, তাহলে সে নিজের পছন্দের কোনো মেয়ের নাম বলতেই পারত। অন্তত আমার বোনকে অপমানিত হতে হতো না। আমি কিছু না বলে উঠে চলে আসার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। এই আচরণে আমি রেগে গেলাম, হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি করছ? নিজেকে সামলাও। আমি তোমার ভাবি, আর তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। সে বলল, ভাবি, তাতে কি হয়েছে? আমিও আপনাকে বড় বোনের মতো দেখি, মার মতোই সম্মান করি। এখন শুধু আমার ছোট্ট কাজটি করে দিন, আমার বিয়ের ব্যবস্থাটি করে দেন। আমি তাহলে বুঝব আপনি আমাকে সব দিয়েছেন। তার কথায় আমি বিচলিত হয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। মনটা খুব অস্বস্তি করতে লাগল। কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে এলেন এবং আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? এত চিন্তিত কেন? আমি তাকে পুরো ঘটনাটা বললাম, কিভাবে সাম্প্রতিক সময়ে দেবরের আচরণ অদ্ভুত হয়ে উঠেছে এবং সে প্রায়শই বাইরের সময় কাটায়। আমার কথা শুনে স্বামী বললেন, আমি নিজেও লক্ষ্য করেছি, সে তোমাকে একটু বেশি খেয়াল করে দেখছে। দেখো, ও আমার ভাই, কিন্তু ও বড় হচ্ছে। তুমি ওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এই কথাগুলো শুনে আমি কিছুটা সান্ত্বনা পেলাম, কারণ কেউ অন্তত আমার মতো চিন্তা করছে। আমার শাশুড়ি অবশ্য তাকে এখনও ছোট বাচ্চা মনে করেন, কিন্তু আমি ভেতর থেকে সবকিছু বুঝতে পারছিলাম। পরের দিন আমার স্বামী বাড়িতে ছিলেন না। আমি তখন নিজের ঘরে ছিলাম। স্বামীর অনুপস্থিতিতে সাধারণত আমি ঘরের বাইরে খুব একটা যাই না। হঠাৎ দরজায় নক হলো। দরজা খুলে দেখি আমার দেবর দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ট্রে ছিল, তাতে বিস্কুট আর চায়ের কাপ রাখা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কেন এনেছ? কেউ এসেছে নাকি? সে হাসি দিয়ে বলল, না ভাবি, এমন কিছু নয়। ছোট ভাই তার বড় বোনের সাথে বসে চা খেতে চায়। আমি বললাম, চলো ড্রয়িং রুমে গিয়ে বসি, কিন্তু সে বলল, না ভাবি, আমি এখানে আপনার সাথেই বসে চা খেতে চাই, একটু কথা বলতে চাই। তার এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম এই নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি না হোক। সে চুপচাপ আমার পাশে বসে চা খেতে থাকল। তারপর বলল, ভাবি, আপনি চা খাবেন না? আমি তাকে চা খেতে বললাম এবং সে বলল, আমি যাওয়ার আগে আপনি চা খান। তার এই আচরণে আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। সে জোর করায় আমি চা আর বিস্কিট খেলাম। আর আমি তার সাথে কথা বলতে থাকলাম। দেবর আমাকে বলল, ভাবি, আমি যদি আগে ভুলভাবে কিছু বলি, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি কিছু ব্যক্তিগত সমস্যায় ছিলাম, তাই সেদিন কথাগুলো এমনভাবে বলে ফেলেছিলাম। আজ চা আর কেক এনেছি, যাতে আপনি বুঝতে পারেন আমি আপনাকে কতটা সম্মান করি। তার কথা শুনে আমার একটু হাসি পেল। আমি হাসি মুখে চা খেলাম এবং বিস্কুটও খেয়ে নিলাম। কিন্তু চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ভারী হতে লাগল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। দেবরের মুখটা শুধু আমার চোখের সামনে ঘুরছিল। ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢুকলেন। তার মুখটাও শেষবারের মতো মনে পড়ল। তারপর কি হলো কিছুই জানি না। যখন আমার চোখ খুলল, তখন বিকেল 4টা বাজে। আমার স্বামী আমার পাশে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেলে? নাকি ঘুমিয়ে পড়েছিলে? আমি বললাম, হ্যাঁ, হঠাৎ করেই আমার খুব ঘুম পেয়েছিল মনে হয়। আমার দেবর চা আর বিস্কুট নিয়ে এসেছিল, সেগুলো খাওয়ার পর থেকেই আমার ঘুম পেয়েছিল। জানি না তখন আমার কি হয়েছিল। মনে হয় দেবর চায়ে কিছু মিশিয়েছিল। আমার কথা শুনে স্বামী চিন্তায় পড়লেন। বললেন, দেবর সত্যিই তোমার জন্য চা নিয়ে এসেছিল? ও তো আমার ভাই, তোমার জন্য এমন কিছু করবে কেন?
তাছাড়া মাও তো তখন ঘরেই ছিলেন। হতে পারে তুমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলে। তোমার এত চিন্তা করার দরকার নেই। স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কিন্তু সত্যি বলতে আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। আমার খুব ভয় হচ্ছিল, কারণ জানি না ঘুমানোর পর আমার সাথে কি কিছু খারাপ হয়েছে নাকি। কারণ দেবর তো সব সময় আমার পিছনে ঘুর ঘুর করত। আমার শাশুড়ির উপস্থিতিতে আমার মনে আর কোনো সন্দেহের সুযোগ ছিল না। আমি যখন তার সাথে কথা বললাম, তখন তিনি কিছু অস্বাভাবিক কিছু বললেন না। তিনি একজন ভালো মানুষ, কারো ক্ষতি বা খারাপ কিছু ভাবতেন না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো তখন আমার সাথে ছিলেন, কিছু অদ্ভুত দেখেছেন কি? তিনি উত্তর দিলেন, বুমা, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলে। তোমার দেবর বলছিল হয়তো তোমার দুর্বলতা হয়েছে, তাই বিশ্রাম নেওয়া দরকার। আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না ঠিক কী হয়েছিল। কিছু দিন এভাবেই কেটে গেল। একদিন রাতে আমি আর আমার স্বামী পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার চোখ জানালার দিকে চলে গেল, আর দেখলাম যেন কেউ জানালার পাশ থেকে দ্রুত সরে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ জানালাটা বাড়ির ভেতরের দিকে ছিল, আর মেইন গেট তো রাতের বেলা সবসময় তালা দেওয়া থাকে। আমি নিশ্চিত ছিলাম যে এটি আমার দেবর ছাড়া আর কেউ হতে পারে না, তবে আমি তখনই আমার স্বামীকে এ ব্যাপারে কিছু বললাম না। প্রথমে আমার দেবরের আসল সমস্যাটা কী তা বুঝতে চাইলাম। তার এমন অদ্ভুত আচরণের পেছনের কারণটা জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদিন আমি গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখলাম যে ভুল করে আমার জামাকাপড় বাথরুমেই রেখে এসেছি। তাড়াতাড়ি ফিরে গিয়ে কাপড়গুলো নিতে গেলাম। তখন দেখি আমার দেবর হাতে আমার পোশাকগুলো ধরে রয়েছে। আমি কিছুটা বিস্মিত হয়ে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মাথা নিচু করে সরে এলাম। পরে যখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত কিছু বলল। সে বলল, তোমার পোশাক থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। আমি তাকে কিছু বললাম না। আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম। আমার কথা শুনে সে চলে গেল। পরের দিনই দেবর এসে আমাকে বলল, ভাবি, মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে আমার একটা কাজ আছে? আজ সেই কাজের সময় এসে গেছে, এখন আপনাকে আমার সাথে যেতে হবে। তাড়াতাড়ি প্রস্তুত হন। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কোথায় যাচ্ছি? আগে বলো, নইলে আমি যাব না। আমার কথা শুনে সে মাথায় হাত দিয়ে বলল, চলুন, আগে মাকে বলিও না। তাহলে আর কোনো সন্দেহ থাকবে না, কারণ মা সবসময় আমাকে নিয়ে সন্দেহ করে। সে একটু বিরক্তির স্বরে কথা বলছিল, আর আমি বুঝতে পারলাম হয়তো আমার তাকে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি। তাই চুপ হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, যেমন তুমি বলছো তেমনই করব। সে খুশি হয়ে গেল। আমরা বাইকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তার বাইকে উঠা দেখে সে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমার কিছুটা অস্বস্তি লাগছিল। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? সে উত্তরে বলল, ভাবি, আমি একজন মেয়েকে খুব পছন্দ করি। আর এ পছন্দ সাধারণ নয়। আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসি। দুনিয়াতে একমাত্র সেই মেয়েটাই আছে যাকে আমি মন থেকে ভালোবাসি। কিন্তু আমি জানি আমার মা তাকে কখনোই মেনে নেবেন না, কারণ মা চায় তার বুমা প্রচুর সম্পদ নিয়ে আসুক। কিন্তু আমি চাই এমন একজন মেয়ে যার পরিবার সৎ ও গরিব। দেবর বলল, রুমি খুব সুন্দর, শিক্ষিত এবং ভদ্র মেয়ে, তবে তার পরিবার খুব গরিব। এসব কথা বলে সে চুপ হয়ে গেল। আমি লক্ষ্য করছিলাম যে সে বাইকটি এক অচেনা এবং নির্জন পথে নিয়ে যাচ্ছে। আমি তার কথায় মগ্ন ছিলাম, তাই কিছুটা ধাঁধায় পড়ে গেলাম। সে বলল, আরেকটা অনুরোধ, ভাবি। আপনি ওখানে বলবেন না যে আপনি আমার ভাবি, বরং বলবেন আপনি আমার মা। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে মা বলে পরিচয় দিতে বলছ? আমাকে তো খুব বয়সে ছোট দেখায়। তখন সে বলল, ভাবি, ওরা এসব বোঝে না। আমি বলে দেব যে আমার মা নিজেকে খুব ভালোভাবে যত্নে রেখেছেন, তাই তাকে এত তরুণ দেখায়। আমি তার কথা শুনে হাসলাম, কিন্তু তার বাইক যেদিক নিয়ে যাচ্ছিল তা দেখে আমার মন খারাপ হতে শুরু করল। মনে মনে ভাবতে থাকলাম, আবার কোনো বিপদে পড়ব নাকি, কারণ দেবরের আবভাব ভালো লাগছে না আমার। বাইকটি একটি নির্জন স্থানে থামল, আর আমার মনে অস্বস্তি শুরু হল। আমি ভাবছিলাম, কি করতে যাচ্ছে সে? আমার স্বামীকে না জানিয়ে তার সঙ্গে চলে এসেছি। যদি কোনো সমস্যা হয়, আমি কিভাবে এখান থেকে বের হব? চারপাশে দূরে কোথাও কেউ ছিল না। ঠিক তখনই দেবর বলল, ভাবি, মাত্র 2 মিনিট দাঁড়ান, আমি আসছি, বলে সে চলে গেল। আমি একা নির্জন স্থানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ একটি বড় গাড়ি এসে আমার পাশে থামল।
আমার বুকের ধুকপুকানি যেন থেমে গেল। আমি মাথা নিচু করে বাইকের পাশে দাঁড়িয়ে রইলাম, ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই আমার দেবর ফিরে এলো। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গাড়িটি দ্রুত সেখান থেকে চলে গেল। আমি দেবরকে জিজ্ঞাসা করলাম, এটা কে ছিল? সে হেসে বলল, ছেড়ে দাও ভাবি, সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই ছুটে আসে। তুমি আর চিন্তা করো না। আমি আসলে তোমার ভাবিকে দেখাতে মিষ্টি নিতে গিয়েছিলাম। সে মিষ্টির বাক্সটা হাতে ধরিয়ে দিল। আমরা যখন সেই বাড়িতে পৌঁছালাম, আমি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। বাড়িটি ছিল খুব ছোট এবং পুরনো। ভিতরে অন্ধকার ছিল, তবে বাড়ির মানুষজন আমাদের আন্তরিকভাবে গ্রহণ করলেন। আমি সেই মেয়েটিকে দেখলাম, সত্যিই সে খুব সুন্দরী ছিল। তার গায়ের রং ছিল ফর্সা, যদিও তার মায়ের রং কিছুটা গাঢ় ছিল। বাড়ির পরিবেশ খুবই সাধারণ, কিন্তু সবাই খুব সম্মানিতভাবে আমাদের আপ্যায়ন করল। আমি নিজেকে দেবরের মা বলে পরিচয় দিলাম, যা শুনে তারা খুবই খুশি হল। আমার পরনে সাদা পোশাক ছিল, যা দেখে তারা বেশ মুগ্ধ হল। মেয়েটির মা বলল, আমার মেয়ের জন্য এমনই একটি ভালো পরিবারের সম্পর্ক চেয়েছিলাম। আমার মেয়ে অনেক কষ্ট দেখেছে। আমি চাই না তার পরবর্তী জীবনও এমন কাটুক। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তোমার মেয়ে আমাদের বাড়িতে এসে সুখে থাকবে। চিন্তা করো না। আমার কথা শুনে সেই মহিলা অনেক খুশি হলেন। এরপর আমার দেবর তাদের বলল, আমরা শীঘ্রই বিয়ের জন্য আসব, তবে আমাদের পরিবার প্রথমে রাজি নাও হতে পারে। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কথায় মেয়েটির মা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আমি তাকে আশ্বস্ত করে বললাম, এমন কিছু হবে না, যেমনটা আপনি ভাবছেন। আমরা এই সম্পর্ককে সম্মানের সঙ্গে শেষ পর্যন্ত টিকিয়ে রাখব। মহিলাটি আমাদের কথা শুনে শান্ত হলেন এবং বললেন, ঠিক আছে, আপনারা যেটা ঠিক মনে করেন সেটাই হবে। ফিরে আসার সময় আমার দেবর খুব খুশি ছিল। সে বলল, ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। তবে বাড়িতে এই কথা বলো না। মা আর ভাইজা এই বিয়েতে রাজি হবে না। তবে একবার আমি বিয়ে করে নিলে তারা আর কিছু বলতে পারবে না। আমি জানতাম না এখন আমাকে কি করা উচিত, কিন্তু আপাতত আমি দেবরের কথা মেনে নিলাম। তবে আমার মনে একটা বড় সন্দেহ রয়ে গেল যে সেই চা খেয়ে আমি হঠাৎ বেহুশ কেন হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি চায়ে কি মেশালে যেটা খেয়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম? সে অবাক হয়ে বলল, ভাবি, আপনি কেমন কথা বলছেন? আমি এমন কিছু করব কেন? আমি তো শুধু আপনাকে খুশি করার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম। তার কথাগুলো শুনে সত্যিই মনে হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দুজনেই বাড়ি ফিরে এলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই সরাসরি আমার ঘরে চলে যেতে চাইলাম। কিন্তু হঠাৎ করে আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর চোখের সামনে সব ঘুরতে লাগল। আমি পড়ে গেলাম, এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। পাশে আমার শাশুড়ি, স্বামী এবং দেবর বসেছিল। সবাই খুব খুশি মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার শাশুড়ি বললেন, একটা ভালো খবর আছে। তুমি খুব শীঘ্রই মা হতে চলেছ। তাদের কথা শুনে আমি খুব খুশি হলাম। আমার স্বামী বললেন, তোমার অতিরিক্ত কাজের জন্যই তোমার এমন বারবার মাথা ঘুরছে। ডাক্তার বলেছে এখন তোমার শুধু বিশ্রামের প্রয়োজন। সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমি ভুলভাবে আমার দেবরের উপর সন্দেহ করছিলাম, কিন্তু সে আসলে সারা দিন আমার পাশে থাকত, যাতে আমাকে তার সেই বিশেষ সম্পর্কের ব্যাপারে বোঝাতে পারে। আমি ভুল বুঝেছিলাম তার এই আচরণগুলো। এরপর থেকে আমি আর তাকে নিয়ে কোনো সন্দেহ করিনি। পরে আমি সবাইকে তার এবং সেই মেয়ের সম্পর্কের কথা জানিয়ে দিলাম। আমার বারবার বোঝানোর ফলে পরিবারও অবশেষে তাদের বিয়েতে সম্মতি দিল। আজ আমার বিয়ের ৫ বছর কেটে গেছে, আমার একটি ছোট্ট মেয়ে আছে, আর আমার দেবরও তার সেই ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। তারা এখন খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।